পশু কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন। এই মুহূর্তে কলাবাগান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। একে একে আমরা আরো দুজন সহকর্মীর সাথে আমরা কথা বলবো। আরিফের কাছ থেকে জানতে যাচ্ছি কলাবাগানের কি অবস্থা এখন। প্রথমে আপনাকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। কলাবাগানের কিছুক্ষণ আগে উপদেষ্টা আসিফ মাহমুদ এখানে এসেছেন এবং আসার পরে তিনি যে বর্জ্য অপসারণের যে কার্যক্রম সেটি তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন এবং তারপরে তিনি যেমনটি বলেছেন যে 12 ঘন্টার ভিতরেই মূলত দক্ষিণ সিটি এবং উত্তর সিটির যে বর্জ্য সেগুলো অপসারণ করা হবে। তবে সেই 12 ঘন্টা ঠিক কখন থেকে শুরু হবে সেটি আমরা জানার চেষ্টা করেছি। সেটির স্পষ্ট কোনো উত্তর আমরা না পেলেও উপদেষ্টা জানিয়েছেন যে ঠিক রাতের মধ্যেই দু সিটির যে বর্জ্য সেটি অপসারণ করা হবে, যার জন্য বিভিন্ন উদ্যোগের কথা তিনি জানিয়েছেন। বিশেষ করে যে দু সিটির যে 20,267 জন পরিচ্ছন্নতা কর্মী তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং বিশেষ করে আমি দক্ষিণ সিটিতে রয়েছি এবং এখানেও 10,000-এরও বেশি পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যাতে করে এখান থেকে ময়লাগুলো ঠিক রাতের ভিতরেই, অর্থাৎ যে বলা হয়েছে যে 12 ঘন্টা, সেই 12 ঘন্টার ভিতরে যেন সেগুলো অপসারণ করা হয়। তবে এখন পর্যন্ত আমরা ঠিক ওয়ার্ড কেন্দ্রিক যেভাবে আসলে ওয়ার্ড কেন্দ্রিক পরিষ্কার পরিচ্ছন্নতার যে খবর আমরা প্রত্যেকবার পেয়ে থাকি কিংবা আমরা জানানোর চেষ্টা করি, সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে সেটি দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদেরকে জানাতে পারেননি এবং আমরা জানার চেষ্টা করেছিলাম যে এখন পর্যন্ত কয়টি ওয়ার্ডের বর্জ্য অপসারণ হয়েছে, তবে তার সঠিক কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। তবে বলা যায় যে যেহেতু কিছুক্ষণ আগে উপদেষ্টা আসিফ মাহমুদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে গেছেন এবং এরপরই আমরা দেখছি যে এখানে যে বিভিন্ন জায়গা থেকে বর্জ্যগুলো আসছে এবং বর্জ্যগুলো আসার পর এখান থেকে বর্জ্যগুলো নিয়ে রাজধানীর বাইরে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে এবং ময়লার পরিষ্কারের বর্জ্য অপসারণের যে কার্যক্রম সেটি এখন বলা যায় যে অনেকটা জোরালোভাবে কার্যক্রম চলছে। জি জি, আরেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু আগারগার খবর জানতে চাচ্ছি। মাহবুবুর রহমান রয়েছেন সেখানে। মাহবুব, কি অবস্থা দেখছেন সেখানকার? মাহবুব শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রমের যে উদ্বোধন সেটি এই আগারগাঁওয়ে এই আগারগাঁওয়ে এখান থেকে শুরু হয়েছে। কিছুক্ষণ আগে এখানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এসেছিলেন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন তিনিও কিন্তু এখানে এসেছেন এবং উদ্বোধন কার্যক্রম কিন্তু এখানে শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে সিটি কর্পোরেশনের গাড়িগুলো কাজ করছে। এরপরে কিন্তু 2টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে কিন্তু উত্তর সিটির পক্ষ থেকে কিন্তু দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে ঈদুল আজহা উপলক্ষে এবং এর পরপরই কিন্তু ঢাকা এই উত্তর সিটির বিভিন্ন পয়েন্টে এই বর্জ্য ব্যবস্থাপনা এই কার্যক্রমের মনিটরিং করা হবে এবং এটি মোহাম্মদপুরের যে শিয়া মসজিদ সেখান থেকে কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের যে মনিটরিং সেটি শুরু হবে এবং এটি শেষ হবে মগবাজারে গিয়ে এই কার্যক্রম শেষ হবে এবং সন্ধ্যায় সারা দিন যে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের যেই খুঁটিনাটি রয়েছে এবং এটির সফলতা এবং সব কিছু নিয়ে একটু ব্রিফিং করা হবে। সেই ব্রিফিং করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক, তিনি সেটি ব্রিফিং করবেন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যত বর্জ্য রয়েছে সেটি কিন্তু আমিন বাজার যে ল্যান্ডফিল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং এই বর্জ্য পরিবহনের জন্য যথেষ্ট সংখ্যক গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এই ছিল আগারগাঁও থেকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবারে একটু চামড়া ব্যবস্থাপনার খবর জানতে চাই। আমাদের সাথে ইফতেখার রয়েছেন। ইফতেখার, কি অবস্থা দেখছেন চামড়ার বেচা কেনা এবং ব্যবস্থাপনার কোনো তথ্য আছে কিনা?
দৃষ্টি, ঈদ মোবারক আপনাকে। একটু আগে যেটি জানিয়েছিলাম যে ধরনের বৃষ্টি হয়ে গেছে, এখন কিন্তু প্রচণ্ড রোদ, অর্থাৎ ঢাকা শহরের মধ্যে বৃষ্টি এবং রোদ এই দুটি একসাথে যদি অতিরিক্ত পরিমাণে পড়ে চামড়ার জন্য কী পরিমাণ ক্ষতি হতে পারে সেটা এবার বোঝা যাচ্ছে এখানের মধ্যে। অর্থাৎ আমি এখন সায়েন্স ল্যাবে দাঁড়িয়ে আছি। সায়েন্স ল্যাব হচ্ছে প্রতি বছরই কিন্তু যারা মৌসুমি ব্যবসায়ী আছেন তারা কিন্তু তাদের চামড়াগুলো ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে কিনে এনে এখানেই এসে পাইকারি দরে পাইকারদের কাছে বিক্রি করেন। তো এখান থেকে যারা কিনছেন তারা আসলে যে দাম দিচ্ছেন সে দামের মধ্যে অনেক কিছু ফ্যাক্টর কাজ করছে। বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে চামড়ার যে মান, সংরক্ষণের যে বিষয়টুকু সেটাও কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো নেই। সেই সাথে এখন আবার বৃষ্টির পরে প্রচণ্ড রোদ উঠেছে। অতএব চামড়া যে ধরনের পরিস্থিতিতে থাকার কথা, অর্থাৎ দুইটা এক্সট্রিম বা কঠিন যে আবহাওয়া থাকে সে আবহাওয়ার যে বিষয়টুকু আছে সেটি আসলে এই মুহূর্তে বড় ধরনের নিয়ামক হিসেবে ভূমিকা পালন করছে চামড়ার দর কমানোর জন্য। এবং সিন্ডিকেটের অভিযোগ, সেই সাথে কম দরে কেনে বেশি দরে বেচা কিংবা বেশি দরে কিনে কম দরে বেচার যে অভিযোগটুকু সেটা কিন্তু এখনও বলবৎ, অর্থাৎ বড় ধরনের পরিবর্তন তেমন হয়নি। এখানে গড়ে 400 থেকে 900 টাকার যেসব চামড়াগুলো কিনে নিচ্ছেন ব্যবসায়ীরা সেগুলো চলে যাবে মূলত ট্যানারিগুলোতে। আবার যারা মৌসুমি ব্যবসায়ী আছেন তারা কিন্তু পাড়া মহল্লা থেকে যে দরে কিনছেন তা কিন্তু বেশ চড়া, অর্থাৎ 700 থেকে 1300 টাকা পর্যন্ত কিন্তু গড় খরচ, অর্থাৎ ন্যূনতম 700 উপরে 1300 টাকা পর্যন্ত তাদের খরচ হয়েছে। সব মিলিয়ে আসলে বলা যায় যে ধরনের পার্থক্য সেটি অভিযোগের যে পাল্লাটুকু সেটি আসলে নিয়মিত বড় হওয়ার যে বিষয়টুকু সে এবছর এসে যেটি কমার সেটি আসলে কমেনি, উল্টো আগের পরিস্থিতি রয়ে গিয়েছে। এবং যার কারণে কিন্তু চামড়ার বাজারে যে ধরনের ধাক্কা আসার কথা অথবা চামড়া যে ধরনের চলবে বা কিংবা কিভাবে থাকবে না থাকবে, ধাক্কাগুলো কিভাবে সামাল দেওয়া যাবে, কোনো কিছুই নিয়ে কিন্তু এই মুহূর্তে সার্বিক অবস্থাটুকু বলা যায় যে এখন পর্যন্ত দাঁড়ায়নি। তবে দাম নিয়ে যে ধরনের দরাদরি চলার কথা, ব্যবসায়ীদের মৌসুমি ব্যবসায়ীরা এসে যেটা বিক্রি করছেন এবং পাইকাররা কিনছেন তা এখনও বলবৎ রয়েছে। দৃষ্টি। জি, ইফতেখার, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা প্রয়োজনে ফিরবো আবারও আপনাদের কাছে। দর্শক, পশু কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার খবর আমরা জানছিলাম। এবার আমরা একটু ঢাকার বাইরের বর্জ্য ব্যবস্থাপনা এবং চামড়ার ব্যবস্থাপনার খবর আমরা জানতে চাচ্ছি। নাটোর থেকে আমাদের সাথে দেবাশিস যুক্ত হচ্ছেন। দেবাশিস, নাটোরের কি অবস্থা দেখছেন, চামড়া ব্যবস্থাপনার খবর একটু জানতে চাই। বৃষ্টি, ঈদ মোবারক। আজকে যে নাটোরের যে উত্তরবঙ্গের যে নাটোরের যে দেশের মধ্যে যে সর্ববৃহৎ দ্বিতীয় বৃহত্তম যে চামড়ার আড়ত, সেখানে কিন্তু এই বৃষ্টি হওয়ার কারণে একটু দেরিতে বেচা কেনা শুরু হয়েছে। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, একদিকে রোদ্দুর অপরদিকে বৃষ্টি। এর কারণে কিন্তু চামড়া বেচা কেনা একটু ভাটা পড়েছে। এরই মধ্যে কিছু কিছু চামড়া নাটোরের মার্কেটে আসতে শুরু করেছে এবং গতবারের মতোই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে মৌসুমী ব্যবসায়ীরা বিভিন্ন স্থান থেকে যে দরে চামড়া কিনে নিয়ে আসছেন, তারা যেটা বলছেন যে 1000 টাকা বা 1100 টাকা গড়ে তারা গরুর চামড়া যেগুলো কিনেছেন এখানে নিয়ে এসে কিন্তু তারা সেই দামে বিক্রি করতে পারছেন না বলে তারা এর মধ্যে অভিযোগ করেছেন। আমরা যেমনটা দেখেছি যে 2-1টি চামড়া বিক্রি এর মধ্যে হয়েছে। সর্বনিম্ন 500 টাকা দেখেছি চামড়া বিক্রি হয়েছে প্রতি পিস এবং সর্বোচ্চ 800-900 টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এবং খাসির চামড়া যদি দেখা যায় তাহলে 10 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 40 টাকা পর্যন্ত এই খাসির চামড়ার প্রকারভেদে বিক্রি হয়েছে। এখনো পর্যন্ত যেহেতু চামড়া সেইভাবে মার্কেটে আসেনি সেহেতু দামের ব্যাপারে এখনো পর্যন্ত তেমন ভাবে কিছুই বলা যাচ্ছে না। তবে ব্যবসায়ীরা বলছেন যে লবণের অত্যধিক দাম বৃদ্ধিতে তারা এই যে অতিরিক্ত লবণ লাগবে চামড়া সংরক্ষণ করবার জন্য, সেটার কারণে আসলে যে সরকারি যে রেট সেই রেটে তারা কিনতে পারবেন কিনা শেষ পর্যন্ত সে বিষয়ে তারা শঙ্কা প্রকাশ করছেন। এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা বরাবরের মতো তারা অভিযোগ করে চলেছেন যে তাদের এবারও বড় ধরনের দুর্ভোগে পড়তে হতে পারে। বৃষ্টি। জি জি, ধন্যবাদ আপনাকে দেবাশিস। আমরা একটু দিনাজপুরের খবর জানতে চাচ্ছি। বিপুল সরকার সানি রয়েছেন সেখানে। সানি, দিনাজপুরের বর্জ্য ব্যবস্থাপনা এবং সেই সাথে চামড়া ব্যবস্থাপনার খবর আমাদেরকে বলবেন। আমি বর্তমানে রয়েছি দিনাজপুরের রাম। এখন পর্যন্ত কিন্তু শুরু করেনি, তবে গত 2 বছরে আমরা যে চামড়ার যে দুর্ভোগ দেখেছি এখন পর্যন্ত কিন্তু সেই দুর্ভোগটা চোখে পড়েনি। মানে যারা হচ্ছে এই চামড়া নিয়ে আসছে তারা এখানে বিক্রি করতে পারছেন এবং মোটামুটি ভাবে গত বছরের তুলনায় এই বছর একটু দাম বেশি, এটি ক্রেতা বিক্রেতা উভয়ে আমাদেরকে বলেছেন। তবে এখানে একটু সমস্যার কথা বলেছেন। এখানে বলছেন যে যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছে তারা বিভিন্ন গ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে আসলে অতিরিক্ত দামে এই চামড়াটা ক্রয় করছেন, ফলে এখানে এসে তাদের একটা বিপাকে পড়তে হচ্ছে। তারা যেই দামে ক্রয় করেছেন সেই দামে এখানে বিক্রি হচ্ছে না, এটি তারা অভিযোগ করেছেন এখানে। আর এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে তাদেরকে যে রেটটা দেওয়া হয়েছে সেই রেট অনুযায়ী তারা চামড়া বিক্রি করতে পারবেন। কিন্তু এইবারে লবণের দাম বেড়েছে, সেই সাথে পারিশ্রমিকের হার বেড়েছে, ফলে তাদের যে লোকসান এই আশঙ্কাটা তো রয়েছেই।
এবং সেই আশঙ্কা থেকেই তারা আসলে যে সঠিক মূল্য সেই মূল্যটা রেখেই তারা চামড়া ক্রয় করছেন, এটা আমাদেরকে জানিয়েছেন। আর যদি বজ্র ব্যবস্থাপনার বিষয়ে আপনাকে জানাই যে কিছুক্ষণ আগে জেলা প্রশাসক রফিকুল ইসলাম আমাদেরকে যে জানিয়েছেন যে দিনাজপুর পৌরসভার অধীনে যেসব এলাকায় এই যে চামড়া বাজার বা বিভিন্ন জায়গায় কোরবানি দেওয়া হচ্ছে, দ্রুততার সময়ে যেন এই বর্জ্য ব্যবস্থাপনা করা হয় সেটি পদক্ষেপ নেওয়া হয়েছে, এটি আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় জানাই যে প্রতি বছরে যে এই সময়ে কিন্তু চামড়ার ভারতে পাচারের একটা আশঙ্কা থাকে। বিজিবির পক্ষ থেকেও আমাদেরকে জানিয়েছে সীমান্তে একেবারে কঠোর নজরদারি রাখা হয়েছে যাতে করে চামড়া পাচার না হয়ে যায়, সেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জি সানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বর্জ্য ব্যবস্থাপনা সেই সাথে চামড়া ব্যবস্থাপনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।